ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে মাধ্যমিক সিলেবাস রয়েছে সেই সিলেবাসের এক অন্যতম কবিতা অসুখী একজন, এই কবিতাটা তোমাদের কাছে আমি পড়াতে চাই। বিখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদার অসুখী একজন, এটা আমাদের এক বাঙালি কবি নবারুণ ভট্টাচার্য তিনি তর্জমা করেছেন, অর্থাৎ তিনি বাংলায় অনুবাদ করেছেন। এটা এই পাবলো নেরুদার যে তার বিখ্যাত একটা কাব্যগ্রন্থ ছিল, সেটা হচ্ছে এক্সট্রা ভাগারিয়া। এক্সট্রা ভাগারিয়া নামে এক বিশেষ কাব্যগ্রন্থ ছিল। এক্সট্রা ভাগারিয়া এই কাব্যগ্রন্থের অন্তর্গত লা দেশদি চাঁদা, লা দেশদি চাঁদা এই কবিতাটাকে আমাদের বাঙালি কবি নবারুণ ভট্টাচার্য তিনি বাংলায় অনুবাদ করলেন অসুখী একজন নামে। তো এটা ইংরেজিতেও তর্জমা হয়েছে। এটা দ্য আনহ্যাপি ওয়ান নামে ইংরেজি তর্জমাটি। পাবলো নেরুদা সম্পর্কে বলতে গেলে প্রথমেই আমাদেরকে বলতে হবে যে তিনি একজন বিখ্যাত চিলিয়ান কবি। তিনি দেশে বিদেশে তার নাম যশ খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে। তিনি বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এবং বড় কথা তিনি কমিউনিস্ট চিন্তাবাদী, কমিউনিস্ট মতাদর্শী একজন কবি। তাকে অনেক সময় বিভিন্ন দেশে ঘোরাঘুরি করতে হয়েছে, কখনো কূটনীতিবিদ হিসেবে, কখনো রাষ্ট্রদূত হিসেবে যেতে হয়েছে বিভিন্ন জায়গায়। তারপরে তিনি যেহেতু কমিউনিস্ট মতাদর্শী, তাই স্বাভাবিক কারণে সেখানে ফ্যাসিস্টবাদ আনার জন্য সেখানকার অনেকে চেষ্টা করেছে। অবশেষে ওই চিলির কমিউনিস্ট যে মতাদর্শী মানুষদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য, তাদেরকে খুন করার জন্য একটা যুদ্ধ শুরু হয়ে যায়, যেটাকে চিলির গৃহযুদ্ধ হিসেবে আমরা জানি। চিলির গৃহযুদ্ধ হিসেবে আমরা জানি। তো এটা বিস্তারিত আলোচনা করতে গেলে আমাদের মূল কবিতাটা আলোচনা করতে অনেক বিলম্ব হয়ে যাবে, তাই স্বাভাবিক কারণে আমি কবিতায় চলে আসব। তো সেই চিলির গৃহযুদ্ধ যখন শুরু হয়, এখানে অসুখী একজন কবিতায় আমরা দেখেছি যে, তার আগে আরেকটা কথা বলি যে পাবলো নেরুদার তার পুরো নামটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। এই কারণে জেনে রাখতে হবে, বর্তমানে যে প্রশ্নের কোয়ালিটি থাকে, যেভাবে প্রশ্ন থাকে, পাবলো নেরুদার পুরো নামটাও হয়তো প্রশ্ন হিসেবে থাকতে পারে। তাই স্বাভাবিক কারণে তোমাদের নামটা মনে রাখতে হবে, নেকতালি রিকার্দো রেন্স বাসোয়ালতো, এটা কিন্তু মনে রাখবে। এবং তার উল্লেখযোগ্য বেশ কিছু কাব্যগ্রন্থের নামও মনে রাখতে হবে। সেটা প্রাণের প্রেম, 20টা প্রেমের কবিতা, এ পৃথিবীর আবাসভূমি, শীতের বাগিচা, এই কয়েকটা কাব্যগ্রন্থ মনে রাখলে চলবে। অনেক সময় কিন্তু এই কাব্যগ্রন্থগুলো কার লেখা এইভাবেও প্রশ্ন থাকে, তোমরা দেখবে। মানে কবি পরিচিতি থেকে কিছু কিছু প্রশ্ন থাকে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সজাগ থাকতে হবে, তা না হলে কিন্তু প্রশ্ন ছাড়া হয়ে যাবে। ভালো নাম্বার পেতে গেলে সবকিছু জানতেই হবে। আর নবারুণ ভট্টাচার্য তিনি বিদেশি ফুলে রক্তের ছিটে বলে একটা কাব্যগ্রন্থ
তৈরি করেছিলেন, সেগুলো কিন্তু অনুদিত কবিতাগুলো সব ছিল ওই কাব্যগ্রন্থের মধ্যে। সেখান থেকেই কিন্তু ওই অসুখী একজন কবিতাটা নেওয়া হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে কবিতা প্রসঙ্গে সবসময় যা কিছু প্রশ্নের অ্যান্সার দেবে, সবসময় কিন্তু কবি পাবলো নেরুদা কথাটা ব্যবহার করতে হবে। সেখানে নবারুণ ভট্টাচার্য মূল বিষয় নয়, তিনি তর্জমা করেছেন মাত্র, অর্থাৎ বাংলায় অনুবাদ করেছেন মাত্র। তার অনুদিত কাব্যগ্রন্থ বিদেশি ফুলে রক্তের ছিটে বললাম, সেখান থেকে ওই অসুখী একজন এই কবিতাটা। কিন্তু কখনো যদি প্রশ্ন থাকে যে ওই অসুখী একজন কবিতাটি কে তর্জমা করেছেন বা বাংলায় অনুবাদ কে করেছেন, তখন কিন্তু তোমাকে অ্যান্সার দিতে হবে নবারুণ ভট্টাচার্য। এটা যেন মাথায় থাকে। আমি মূল কবিতায় চলে যাচ্ছি। এই কবিতায় এখন ব্যাপারটা হচ্ছে এখানে কথক, কবিতার কথক। যেমন গল্পের ক্ষেত্রে গল্প যখন আমরা পড়াই বা গল্প তোমরা যখন পড়ো, সেক্ষেত্রে যেমন গল্পের কথক মানে গল্পটা যে বলে যাচ্ছে তাকে যেমন গল্পের কথক বলা হয়, ঠিক কবিতাটা যে বলে যাচ্ছে তাকে ওই কথক। এই কথকের আড়ালে রয়েছে কিন্তু কবি নিজেই, এটা তোমরা বুঝে নেবে। এই কারণে আসলে কবির জীবনেও এমন কিছু ঘটনা ঘটেছে যেটা মানে তার জীবদ্দশায় বিভিন্নভাবে বহু রকম সমস্যায় পড়তে হয়েছে, তাই স্বাভাবিক কারণে তাকে ঘর ছাড়া হতে হয়েছে। অথচ তার যে সুন্দর, তার যে শখের যে ঘর সে তৈরি করেছিল, সেই ঘর ছেড়ে তাকে চলে যেতে হয়েছে। আর তার ঘরে রেখে দিয়ে যেতে হয়েছে তার মনের মানসিকে, অর্থাৎ তার প্রিয়তমাকে। সেই প্রিয়তমাকে রেখে তাকে চলে যেতে হয়েছে। এই প্রিয়তমাও কিন্তু মূল বিষয় নয়। এই প্রিয়তমার আড়ালে রয়েছে যে শাশ্বতকালীন যে ভালোবাসা, যে ভালোবাসাকে কখনো কেউ নষ্ট করতে পারে না, প্রেমকে কখনো পুড়িয়ে দেওয়া যায় না, ভালোবাসাকে কখনো ধ্বংস করে দেওয়া যায় না। ভালোবাসা, প্রেম এগুলো হচ্ছে শাশ্বতকালীন, চিরন্তন। এই চিরন্তনী প্রেমকে চিরযুগী করে দেওয়ার জন্যই যে ব্যবস্থা, সেটাই হচ্ছে এই অসুখী একজন। কবিতাটার প্রথম স্ট্যাঞ্জাটা আমি পড়ে দিচ্ছি। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। কে দূর দূরে চলে গেলেন? কবিতার কথক, অর্থাৎ কবি নিজেই। তিনি ওই তার বিপ্লবী সত্তাকে তিনি আটকে রাখতে পারেননি। ওই চিলির গৃহযুদ্ধে তিনি নিজেও সামিল হয়েছেন, তাকে চলে যেতে হয়েছে। তাই আমরা কবি বললেও ভুল হবে না, কিন্তু কবির ওই কবিতার কথক বললেই ঠিক আছে। কবিতার কথক বলবে। কে চলে গেল? কবিতার কথক চলে গেল। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। তাকে ছেড়ে দিলাম, কাকে ছেড়ে দিলাম? ওই তার প্রিয়তমাকে। তাকে একাকে রেখে চলে যেতে হয়েছে দরজার কাছে দাঁড় করিয়ে। দরজার কাছে দাঁড় করিয়ে বলতে, কবি যখন চলে যাচ্ছেন দূর দেশে, স্বাভাবিক কারণে তার বাড়িতে যে তার মনের মানসী, যাকে নিয়ে তার ঘর বাঁধা, যাকে নিয়ে তার আগামী জীবনের চলা, তাকে ছেড়ে দিয়ে যখন চলে যাচ্ছেন কবি, স্বাভাবিক কারণেই তার প্রিয়তমা তার অপেক্ষায় দরজায় দরজা দাঁড়িয়ে দরজা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন, এটাই তো স্বাভাবিক ব্যাপার। তাই অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। দূর দূরে বলতে অনেক দূরে, পাশাপাশি কোথাও নয়। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। কে জানতো না? কবিতার কথক তিনি নিজেও জানতেন না যে সত্যি কি আর তিনি ফিরে আসবেন। যে যুদ্ধ শুরু হয়েছে, যে সন্ত্রাস চলছে, সেখান থেকে হয়তো তিনি আর পুনরায় ফিরে আসতে পারবেন না তার সেই স্বপ্নের সাজানো
যে ঘর তৈরি করেছিলেন, ঘর বেঁধেছিলেন, সেই ঘরে আর তার কখনো ফিরে আসা হবে না, তাই আর কখনো ফিরে আসবো না। তারপরেই বলা হয়েছে যে যে রাস্তা দিয়ে তিনি হেঁটে হেঁটে চলে গেছেন কিন্তু চিরন্তন যে সত্যটা আমাদের এই ধরিত্রীর বুকে অনবরত যে আমরা কাজকর্মের মধ্যে সবাই ব্যস্ত থাকি, সবাই ব্যস্ত থাকেন, যে কর্মকাণ্ড চলতে থাকে, প্রাত্যহিক জীবনে যে সমস্ত কার্যকলাপ চলতে থাকে সেগুলো কিন্তু চলছে, সেগুলো কিন্তু বন্ধ হওয়ার কিছু নেই। যুদ্ধ চলবে, অর্থাৎ একটা সাম্রাজ্যের উত্থান পতন সবকিছুই হতে পারে, কিন্তু তার যে আড়ালে আমাদের প্রাত্যহিক জীবন, যে প্রতিদিনের জীবন, সেই প্রতিদিনের জীবনের কাজকর্মগুলো সবকিছু চলতে পারে। তাই বলা হয়েছে যে একটা কুকুর চলে গেল, আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত জীবজন্তুগুলোকে দেখি তারাও রাস্তার উপরে হাঁটাচলা করছে, এটা দৈনন্দিন জীবনের একটা চিত্র, প্রাত্যহিক জীবনের একটা চিত্র। হেঁটে গেল গির্জার এক নান, গির্জার এক নান, নান বলতে সন্ন্যাসিনী, হ্যাঁ, তো তিনিও গির্জার উদ্দেশ্যে, গির্জার মধ্যে যাওয়ার জন্য তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, সেও দৈনন্দিন জীবনের একটা টুকরো চিত্র তুলে ধরা হয়েছে। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, এইভাবে গির্জার নান, একেবারে তুচ্ছাতি তুচ্ছ যে প্রাণীগুলো তারাও হাঁটাচলা করছে, দৈনন্দিন জীবনের সমস্ত কিছু কার্যকলাপ ঘটে চলেছে, সেখানে কোনো কিছুই থমকে নেই, কোনো কিছুই থমকে নেই। তাই বলা হয়েছে যে একটা সপ্তাহ চলে গেল, তারপরে বছর কেটে গেল। এই যে বছর কেটে গেল, একটা সপ্তাহ কেটে গেল, মানে এইভাবেই দিনের পর দিন অতিক্রান্ত হচ্ছে, আস্তে 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 বছর কেটে যাচ্ছে। আমরা এইভাবে অপেক্ষার মধ্যে দাঁড়িয়ে রয়েছে ওই কবির প্রিয়তমা, সে অপেক্ষা করছে। কার জন্য অপেক্ষা করছে? কবির জন্য, তার মনের মানুষের জন্য, এটা আমরা বুঝতে পারছি। তাই একটা সপ্তাহ কেটে গেল এবং একটা সপ্তাহের পরে একটা মাসও কেটে গেছে, মাসের পর মাস অতিক্রান্ত হয়েছে, আসছে বছর, বছরও কেটে যাচ্ছে, একটা বছরের পরে আবার বছর, এইভাবে ফিরে ফিরে সব বছরগুলো কেটে যাচ্ছে, কিন্তু তার মনের মানুষ অর্থাৎ কবি আর কিন্তু ফিরে আসছেন না, অর্থাৎ মানে কবিতার কথকও তিনি এখনো ফিরে আসছেন না। তারপরে তোমাদেরকে পরের লাইনগুলো তুলে দিচ্ছি বোঝানোর সুবিধার জন্য। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। কার পায়ের দাগ? কবির কথকের, ওই কবিতার কথকের পায়ের দাগ। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়, ঘাস জন্মালো রাস্তায়। বিষয়টা হচ্ছে প্রকৃতি তার নিয়মে সে তার কাজ চালিয়ে যাচ্ছে, রোদ বৃষ্টি সবকিছুই হচ্ছে। এবার বছর অতিক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে ঋতু পরিবর্তনের যে ধারা, গ্রীষ্মের পরে বর্ষা, সবকিছুই ঋতু পরিবর্তনের চক্রে সবকিছুই পরিবর্তন হচ্ছে। বৃষ্টি এসছে স্বাভাবিক কারণেই, যে রাস্তা দিয়ে কবি হেঁটে গেছেন সেই রাস্তায় যদি কোনো তার পায়ের দাগ থাকে সেটা কিন্তু বৃষ্টিতে ধুয়ে দিয়েছে, অর্থাৎ স্মৃতিপট, মনের মানুষই অর্থাৎ তার প্রিয়তমাকে ছেড়ে দিয়ে এসছেন কবির কথক, মানে কবিতার কথক। এবার কবিতার কথকের যে স্মৃতিপট, সেই স্মৃতিপটে স্বাভাবিক কারণে একটু মরচে পড়ার
একটু মরচে পড়ার অবস্থা তৈরি হয়ে গেছে, একটু মরচে পড়ার অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। আমরা স্বাভাবিক জীবনে আমরা কি দেখি? স্বাভাবিক জীবনে যাকে আমরা খুব ভালোবাসি, যাকে আমরা খুব আপন ভাবি, যাকে আমরা খুব কাছের মানুষ ভাবি, তার বিচ্ছেদে বা তাকে ছেড়ে দিয়ে আসার যে বেদনা, সেটা প্রথমের দিকে খুব বেশি থাকে। আস্তে আস্তে দেখা যায় তাকেও কিন্তু মানে ওই স্মৃতিপটে খুব বেশি আর সময় আমরা দিচ্ছি না। তাই স্বাভাবিক কারণে সেইটাকে তুলনা করার জন্যই বলা হলো বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। কবি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেছেন, সেই পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে দিয়েছে। ঘাস জন্মালো রাস্তায়, যে রাস্তা দিয়ে তিনি হেঁটে হেঁটে গেছেন, যে রাস্তার উপরে ঘাস জন্মেছিল, সেই ঘাস আস্তে আস্তে আবার পুনরুজ্জীবিত হয়েছে, আবার পুনরায় সেখানে ঘাস জন্মেছে। যে রাস্তাটা হয়ে গিয়েছিল ওই চলাচলের রাস্তা, সেটা কিন্তু পুনরায় ঘাস জন্মে গেছে। অর্থাৎ বোঝানো হয়েছে যে ওই আবার যে স্মৃতিপটে একটা মরচে পড়ার অবস্থা। এবার আমরা পরের লাইনগুলোয় চলে যাব। আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর, বিষয়টা হচ্ছে যে আর একটার পর একটা পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। যে দুশ্চিন্তায় ছিল, যে অপেক্ষারতা, যে মনের মানুষই, কবির যে প্রিয়তমা, তার মাথায় ওই অপেক্ষা করতে করতে, দুশ্চিন্তা করতে করতে তার বুকের মধ্যে যেন একটা জগদ্দল পাথর যেন চেপে যাচ্ছে। তাই আর একটার পর একটা পাথরের মতো আমরা কথায় কথায় বলি বুকে যেন পাথর চাপা হয়ে পড়ে আছে। আসলে ব্যথাটাকে ভয়ানক দেখানোর জন্য, খুব বেশি ব্যথার ওই পরিণতিটা দেখানোর জন্যই আমরা এই কথা বলে থাকি। ঠিক এখানেও সেই একই কথা বলা হয়েছে, আর একটার পর একটা পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। বুকের উপরে যে ব্যথা বেদনা জমে আছে, সেই ব্যথা বেদনা জমতে জমতে আরো ভয়ানক পরিস্থিতি তৈরি হলো তার প্রিয়তমার। আসলে সেও কিন্তু অনেক দুশ্চিন্তার মধ্যে থাকতে থাকতে, সেই ব্যথার মধ্যে থাকতে থাকতে ওই বছরগুলো সব যেন মাথার উপরে পাথরের একটা চাপা, পাথরের মতো যেন চেপে আছে। এই পরিস্থিতি বোঝানোর জন্যই এই লাইনগুলো ব্যবহার করা হলো। তারপর যুদ্ধ হলো, তারপর যুদ্ধ এলো। পরের লাইনে আমরা চলে যাব, তারপর যুদ্ধ এলো। এই যুদ্ধ হলো, এই যুদ্ধ হচ্ছে সেই চিলির গৃহযুদ্ধ, যেখানে ওই কমিউনিস্ট মতাদর্শী বা চিন্তা ভাবনার যে মানুষগুলোকে ওইখান থেকে
হটিয়ে দেওয়ার জন্য, তাড়িয়ে দেওয়ার জন্য, যে নিজেদের মধ্যে ওই ফ্যাসিস্ট ভাবনার যে মানুষগুলো, তাদের মধ্যে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেল, একটা বিপ্লব শুরু হয়ে গেল দেশের মধ্যে। তারপর যুদ্ধ এলো। কবিতাটা পরের অনুচ্ছেদ আমি তুলে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, শিশু আর বাড়িরা খুন হলো, শিশু আর বাড়িরা খুন হলো। সেই মেয়েটির মৃত্যু হলো না, সেই মেয়েটির মৃত্যু হলো না। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। তারপর যুদ্ধ এলো, বললাম ওই চিলির গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। আর রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, শিশু আর বাড়িরা খুন হলো। যে যুদ্ধ শুরু হয়ে গেছে সেটা ওই আগ্নেয় পাহাড়ের মতোই, আগ্নেয় পর্বতের মতোই। যে আগ্নেয় পাহাড়ে আমরা তার ওই অগ্নিস্ফুলিঙ্গ আমরা দেখি, তার নির্গত লাভা পার্শ্ববর্তী গোটা জায়গাকে যেন ধূলিসাৎ করে দেয়, ধ্বংস করে দেয়, ঠিক সেইভাবেই যে গৃহযুদ্ধের তাণ্ডব, তার যে প্রভাব ওই পুরো পার্শ্ববর্তী জায়গাগুলোকে সব ধ্বংস করে দিচ্ছে। তাদের তাণ্ডবে, তাদের ওই খুনোখুনিতে সেখানকার জনমানুষ সবাই একদম ধূলিসাৎ, তারাও মরে যাচ্ছে। এমনকি ঘরের বাড়ির যে শিশুরা, তারাও কিন্তু রক্ষা পায়নি, তাদেরকেও শেষ করে দেওয়া হয়েছে। সমস্ত আশ্রয় নেওয়ার যে জায়গা, সেই আশ্রয় নেওয়ার বাড়ির যে জায়গাগুলো, বাড়িগুলো সবকে একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেই মেয়েটির কিন্তু মৃত্যু হলো না। অবশেষে কবি বলেছেন যে সব কিছুর মধ্যেও কিন্তু ওই মেয়েটি কিন্তু বেঁচে আছে, মেয়েটির মৃত্যু হলো না। তাহলে সব কিছু ধ্বংস হয়ে গেল, পাশাপাশি সমস্ত বাড়ি, সমস্ত, এরপরেও বলা হবে শহর ধ্বংস হয়ে গেল, কিন্তু সবকিছু ধ্বংসের পরেও কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির মৃত্যু হলো না? ওই মেয়েটি, যে মেয়েটিকে কবি রেখে দিয়ে এসছেন। কবিতার কথক তার প্রিয়তমাকে ছেড়ে দিয়ে এসছেন, অর্থাৎ ভালোবাসাকে ছেড়ে দিয়ে এসছেন, প্রেমকে ছেড়ে দিয়ে এসছেন। সেই প্রেম ভালোবাসার কখনো কিন্তু মৃত্যু হয়নি। আমি আগেও বলেছি, এখনো বলছি, যে যে চিরন্তনী যে শক্তি, যে চিরন্তনী যে শক্তি, প্রেম ভালোবাসা, তার কখনো কিন্তু মৃত্যু হয় না। তার ওই চিরন্তনী শক্তিটাকে দেখানোর জন্য বলা হয়েছে সেই মেয়েটির কিন্তু মৃত্যু হলো না, প্রেম শাশ্বতকালীন। তারপরে আমরা চলে যাব সমস্ত সমতলে ধরে গেল আগুন। কি ঘটনা ঘটেছে? যুদ্ধের ভয়াবহতা, তার তাণ্ডব, সে কাউকে ছাড়েনি। সমস্ত সমতলে ধরে গেল আগুন, সমস্ত সমতলে ধরে গেল আগুন।
ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা, শান্ত হলুদ দেবতারা, শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর, যারা হাজার বছর, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, ডুবেছিল ধ্যানে, উল্টে পড়লো মন্দির, উল্টে পড়লো মন্দির, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো, টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, স্বপ্ন দেখতে পারলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন। ওই যে গৃহযুদ্ধের তাণ্ডব, গৃহযুদ্ধের ধ্বংসলীলা, সেটা সমস্ত পাহাড়তলি থেকে শুরু করে একেবারে সমস্ত সমতলে বসে ছড়িয়ে পড়ল। যেখানেই জনবসতি সেখানেই তারা ওই তাদের ধ্বংসলীলা শুরু করে দিয়েছে। এমনকি তাদের সেই গৃহযুদ্ধের তাণ্ডবে শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। বিষয়টা হচ্ছে যে দেবতারা ওই গির্জার মধ্যে, মন্দিরের মধ্যে বা মসজিদের মধ্যে সমস্ত সম্প্রদায়ের মানুষের যে তার আরাধ্য দেবদেবী কিংবা তার আরাধ্য যে দৈবিক শক্তি, যে যাকে, যে সম্প্রদায়ের মানুষ যারাই যাকে বড় মনে করে, তাদের কাছে কিন্তু সেগুলো কিছুই রক্ষা করতে পারলো না। এই কথাটাকে বোঝানোর জন্য বলা হলো যে শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। অর্থাৎ সেই আধ্যাত্মিক যে শক্তি, যে যে যার আরাধ্য যে দেবদেবী, তারাও কিন্তু শেষ রক্ষাটা তাদেরকে রাখতে পারেনি। তাদের ঘর বাড়ি, তাদের বাগান বাড়ি সবকিছুই কিন্তু ধূলিসাৎ করে দিয়েছে। তাই বলা হয়েছে সমস্ত মন্দির মসজিদ সব কিন্তু একেবারে, এখানে শুধু মন্দিরের কথাটাই বলা হয়ে আছে, তার মানে বোঝানো হয়েছে, সামগ্রিক অর্থে বোঝানো হয়েছে যে সমস্ত মানুষের তাদের যে আরাধ্য যে অট্টালিকা, তাদের যে সে মন্দির হোক, মসজিদ হোক আর গির্জা হোক, তাদের সেখানে রাখা তাদের যে আরাধ্য যে দৈবিক শক্তি, তারাও কিন্তু সে রক্ষা করতে পারেনি। তারা সেই ওই মন্দির থেকে ওই দেবদেবীরা টুকরো টুকরো হয়ে মন্দিরের ভিতর থেকে সব শেষ হয়ে গেল, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তার পরের অনুচ্ছেদে চলে যাব আমরা। তারপরের অনুচ্ছেদে কি বলা হয়েছে, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা, গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিহ্নে প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জলে গেল আগুনে। সেই মিষ্টি বাড়ি, সেই মিষ্টি বাড়ি, এই মিষ্টি বাড়ি কবি
তার ওই বিশেষ পুরস্কার পেয়েছিলেন, সেই পুরস্কারের টাকায় তার তৈরি করা হয়েছিল সেই মিষ্টি বাড়ি, যে বাড়িতে তার অনেক আগামী দিনের স্বপ্ন সেখানে মিলেমিশে একাকার হয়ে আছে। সেই বাড়ির কথাই বলা হয়েছে, সেই মিষ্টি বাড়ি। সেই বারান্দা যে বারান্দায় পায়চারি করতেন কবি, যেখানে তার দিনের বেশি সময় সেখানে অতিবাহিত হতো, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, যে বিছানায় কবি ঘুমাতে ঘুমাতে অনেক কিছু তার স্বপ্ন দেখা হয়েছে, যে বিছানায় ঘুমিয়ে তিনি তার সারাটা দিন এবং রাতের অনেকটা সময় তিনি অতিবাহিত করেছেন, সেই বিছানা কথা বলা হয়েছে, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। এছাড়াও গোলাপি গাছ, বাড়ির কাছে অবস্থিত যে গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা চিমনি, এটাও এক ধরনের আমাদের হাতের তালুর মতোই পাতা চিমনি গাছ, প্রাচীন জলতরঙ্গ। এছাড়া তার অনেক বাদ্য বাজনা যা ছিল ঘরের মধ্যে সাজানো গোছানো, সবকিছুই জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। তাহলে কবির সাজানো গোছানো যে তার ঘর বাড়ি, তার বাগান বাড়ি, তার বিছানা, তার বারান্দা, সবকিছুই কিন্তু তছনছ হয়ে গেল। কিন্তু সবশেষেও বলবো, তার পরিস্থিতি আমরা যাই, যুদ্ধের তাণ্ডবে ভয়াবহ তার যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সবকিছুই কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কবির অনেক স্বপ্নকে তছনছ করে দেওয়া হয়েছে, কিন্তু সবশেষেও যেটাকে তছনছ করা যাবে না, সেই কথাই এই কবিতায় বলা হয়ে আছে, যে ওই চিরন্তনী শক্তি, প্রেম শক্তি, ভালোবাসার শক্তি, তাকে কিন্তু ধ্বংস করা যায় না, সেটা কিন্তু চিরস্থায়ী, সেটা কিন্তু যুগের পর যুগ, কালের পর কাল সে কিন্তু টিকে আছে। সে চলে যাওয়া মানেই সব শেষ। এই যে মানব সভ্যতা বা যে অগ্রগতির যে সভ্যতা চলছে, মানব সভ্যতা, সে কিন্তু ওই প্রেম শক্তির জন্যই, ভালোবাসার জন্যই। যেখানে ছিল শহর, এবার বলা হয়েছে যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। যেখানে ছিল শহর ছিল, সেখানে কাঠ কয়লা এখন, মানে সবই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরের বড় বড় অট্টালিকা, রাস্তাঘাট, সবকিছু কিন্তু এখন সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তাই সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। তারপরে কি বলা হয়েছে, দোমড়ানো লোহা,
দোমড়ানো দোমড়ানো লোহা, দোমড়ানো লোহা, ঘর বাড়ি তৈরি করতে গেলে, বড় বড় অট্টালিকা তৈরি করতে গেলে বড় বড় লোহারই প্রয়োজন, আর সেই লোহা জ্বলন্ত আগুনে পুড়ে খাক হয়ে যায়, আর তার দোমড়ানো লোহা যেখানে সেখানে পড়ে রয়েছে। মৃত পাথরের মূর্তি, মৃত পাথরের মূর্তির বিভৎস রূপ, বিভৎস মাথা, রক্তের কালো একটা দাগ, রক্তের একটা কালো দাগ। তাহলে যেখানে শহর ছিল সেটা এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। সেখানে শুধু কাঠ কয়লা, অর্থাৎ অগ্নিকাণ্ড, ভয়ানক অগ্নিকাণ্ডের পরে যে কাঠ কয়লা, দোমড়ানো লোহা এগুলোই পড়ে থাকে। এছাড়া বিভিন্ন মন্দির মসজিদ থেকে যে আমরা তার ভগ্নস্তূপের পর যে বিভিন্ন পাথরের মূর্তি, তার বিভৎস মাথাগুলো, এগুলোই শুধু পড়ে রয়েছে। আর পড়ে রয়েছে কি রক্তের, আর আমরা দেখতে পাচ্ছি কি রক্তের একটা কালো দাগ। ওই রক্তের একটা কালো দাগ একটা লাইনেই কবি বোঝাতে চেয়েছেন যে খুনোখুনি হয়ে গেছে, সেই খুনোখুনিতে লাল রক্ত কিছুক্ষণ পরে, কিছুদিন পরে সেটা কালো হয়ে যায়, স্বাভাবিক কারণ। তাই রক্তের লাল রং সে কালো দাগে পরিণত হয়েছে। অর্থাৎ সময় অতিক্রান্ত হবে, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু উলট পালট হয়ে যেতে পারে। একটা বিপ্লব, একটা আন্দোলন, একটা সাম্রাজ্যের উত্থান পতন, সবকিছুর পরেও দেখা যায় যে সবকিছুই উলট পালট হয়ে যেতে পারে। কিন্তু সবশেষে যারা উলট পালট হয় না, যে একে অপরের প্রতি যে ভালোবাসার টান, একে অপরের প্রতি যে ভ্রাতৃত্বের সম্পর্ক, একে অপরের প্রতি যে সমৃদ্ধির বিষয়, বা যে প্রেম শক্তি, ভালোবাসার যে একটা শক্তি, সেগুলো কিন্তু শেষ হয় না। সেটা কিন্তু শাশ্বতকালীন এবং যুগের পর যুগ, কালের পর কাল ও টিকে থাকে। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, সবশেষেই এই লাইনটাই রয়েছে যে সেই মেয়েটি আমার অপেক্ষায়, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। কবিতার কথকের অপেক্ষায়, অর্থাৎ কবির অপেক্ষায় সেই মেয়েটি, ছেড়ে আসা মেয়েটি রয়ে গেছে। তাহলে সবকিছুই তো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। তাহলে তো কবির সেই ঘরে থাকা মেয়েটাও তো মরে যাওয়ার কথা, সেও তো বেঁচে থাকার কথা নয়। যেখানে ওই শহর থেকে শুরু করে সবকিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, সেখানে খুনোখুনি হয়ে সবাই মারা গেছে, অথচ সেই মেয়েটি কিন্তু বেঁচে থাকলো। সেই মেয়েটি বেঁচে থাকলো, ওই রক্ত মাংসের মেয়েটির শুধু কথাটা বলা হয়নি, সেই মেয়েটি হচ্ছে ভালোবাসার প্রতীক, প্রেমের প্রতীক। যে প্রেম শক্তি, ভালোবাসার যে শক্তি, তাকে কিন্তু কখনো মারা যায় না, তাকে কখনো খুন করা যায় না, তাকে কখনো বিনষ্ট করা যায় না, সে হচ্ছে চিরস্থায়ী। কবিতাটা এইভাবেই আপাতত আমি শেষ করলাম। তো এখান থেকে বিভিন্ন রকম কোশ্চেন কিভাবে হয় সেটা আমি পরের ভিডিওয়ে বলবো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট